ছিল, শুরুটা মতো সেভাবে হয়েছিল, কিন্তু এখানে এখন তো আনুষ্ঠানিক সবার মতো চলছে যে আমি এসে আমার অনুভূতি ব্যক্ত করবো, সবাই অনুভূতি ব্যক্ত করবো, কিন্তু একটা আনুষ্ঠানিক সবার আদলে অনুষ্ঠান দীর্ঘ সময় চলছে। ঠিক আছে, তাদের সমস্যা নেই, সবটাই আমরা পজিটিভভাবে দেখি। আজকের এই তারুণ্য টিভির 4 বছর পূর্তি উপলক্ষে আয়োজন, মাহবুব সম্পর্কে অনেকেই কথা বলেছে, তাদের সাথে আমিও সহমত পোষণ করছি। খুবই ভালো ছেলে, এবং বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে একটি টিভি পরিচালনা করা, এটা খুব একটা সহজ কাজগুলো আমি মনে করি না। অনেকে যদিও করছে, যেগুলো নিয়ে আমাদের মাহবুব একটা দিয়েছে, তো মাহবুবকে একটু পজিটিভভাবে দেখি বলেই কিন্তু তার মনে সারা দিয়ে আমি উপস্থিত হয়েছি যথাসময়ে। তো মাহবুব যে অনুরোধটা করেছিল, ছোট্ট করে হলেও আমি সে আলোকে একটু কথা বলি আর কি। আমি যেটা ধারণ করেছি এবং আমার পূর্বসূরি যারা, তাদের কাছে আমার ঋণ রয়েছে। আমার চেতনার জগতে যে সমৃদ্ধি, তার জন্য অনেকের কাছে ঋণ রয়েছে, পূর্বসূরির ঋণ তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমি আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বক্তৃতার মধ্যে তার যে গুরুত্বপূর্ণ কথা, তার আলোকেই আমি এই তারুণ্য টিভির প্রসঙ্গে আলোচনায় তারুণ্য, তরুণ, যৌবন, এটা নিয়ে ছোট্ট করে কথা বলতে চাই। এই কারণে বলতে চাই, এখন লক্ষ্য করেছি যে আমাদের বিশেষ করে শিক্ষিত জনগোষ্ঠীর কথাই বলি, বার্ধক্য তারুণ্য নিয়ে একটা ভুল ধারণা কিন্তু এখন আমরা পোষণ করি। এবং আজকে বক্তৃতাও কেউ কেউ বলেছেন যে এখানে নবীন প্রবীণরা আছে। হ্যাঁ, অবশ্যই নবীন প্রবীণ আছে, কিন্তু কারা নবীন কারা প্রবীণ সেটা আমরা কিভাবে শনাক্ত করবো? তো এটা আমার মনে হয় যে পরিষ্কার হওয়া দরকার। তা না হলে, এবং এই অনুরোধটা তারই ছিল যে আমাদের টিভিতে তো তারুণ্য টিভি, তো তারুণ্য নিয়ে কথা বলবো। আমার ধারণা ছিল আমি এসে কথা বলে চলে যাবো, তো ইতিমধ্যে তো অনুষ্ঠান চলছে দীর্ঘ। আমি আমাদের করে অ্যাড্রেস করছিলাম, সবাই আমার অত্যন্ত আপন প্রিয়জন, আমার অত্যন্ত ঘনিষ্ঠজন, আমার স্নেহভাজন, এবং যে কথাটা আমি বলি, এবং যারা আমার ঘনিষ্ঠ সহকারে এসেছে তারা জানে যে আমার সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু যারা, তারা আমার ছাত্র, এবং তারা বয়সে আমার থেকে অনেক অনেক বয়সের দিক থেকে অনেক তরুণ। তারা হচ্ছে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। শিশুরাও বটে, এখানে আমাদের নেতা শফিক বলেছে, সে যখন আউটপ্রিন্ট করা, এবং তার মধ্যে আজকে বাংলাদেশ সরকারের এডিশনাল সেক্রেটারি খাইরুল সহ অনেক যারা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত, তারা ওই আউটপ্রিন্ট করা অবস্থায় খেলাঘর করেছে। আমি খেলাঘর সংগঠনের সাথে যুক্ত ছিলাম। আজকেও আমি এখানে আসার আগে খেলাঘরের একটি সঠিক একটা প্রোগ্রামে খালিদা, সেই ৭৭ সালে এইটা আসক্ত হয়েছিল, দুর্গাপুর খেলাঘরের বার্ষিক সম্মেলন গেল, সেটা শেষ করে পরে এখানে এসে উপস্থিত হয়েছে। সারাদিন অনুষ্ঠান করছি আজকে। আমি জানি না আসলে পারছি, এটা আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। আজকে আমাদের রাষ্ট্রীয় মুক্তি দিবস, সেই অনুষ্ঠানে ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান ছিল। আজকে কিন্তু 12 ডিসেম্বর ডিজিটাল দিবস। এটাকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই। এখানে অনেক কথা হয়েছে রাজনীতি, মতের কথা, পথের কথা। আমি তো মনে করি যে পথ ভিন্ন হতে পারে, মত কিন্তু সবার। যদি রাজনীতির সুস্থ দিকটা ধারণ করে থাকি, সেটা অবশ্যই, যেটা বক্তারা বলেছে, আমার স্নেহবাদরা বলেছে, রাজনীতি কার্য মানুষের জন্য, মানুষের কল্যাণ, দেশের কল্যাণ। সুতরাং কে জাতীয় পার্টি, কে জাতীয়তাবাদী, কে আওয়ামী, সেটা অতটা গুরুত্বপূর্ণ না। মানুষের জন্য আসলে তারা কতটুকু সত্যিকার অর্থে কর্মের সাথে কথার আত্মীয়তার একটি কাজ করেছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো সেদিক থেকে আমার মনে হয় যে আমাদের মধ্যে কোনো ওইভাবে বিরোধ থাকা উচিত। পৃথিবীর উন্নত দেশগুলোতে মত পার্থক্য অতটা নেই, সবাই জনকল্যাণ চায়। পার্থক্যটা থাকে যে কোন পথে আমরা মানুষের কল্যাণটা করব, সেটা থাকে। তো যাই হোক, তো আলাদা করে আমি অ্যাড্রেস করছি না। এখানে সামনে যারা আছে, আমাদের ক্লাবও যে কথাটা বলেছে, এটা আমারও আসলে আমরা অ্যাড্রেস করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রচুর সময় আমরা ব্যয় করে ফেলি। অ্যাড্রেস করছি তো তারা মঞ্চে থাকে, কিন্তু মঞ্চের বাইরে তারা তো একটু বড় অংশীদার। আমি একটা উদাহরণ দিয়ে সবসময় সব জায়গায় বলি যে আজকে এই বর্তমান পর্যায়ে গ্রেটেস্ট, যেটা আমরা বলবো পৃথিবীর সবচাইতে বড় দুটি আয়োজন, একটি হচ্ছে অলিম্পিক গেমস, আর আমাদের কি বিশ্বকাপ ফুটবল থেকে।
ক্রিকেট কিন্তু সারা বিশ্বে অতটা বড় আলোড়ন জাগরণ তৈরি করে না। তো সেখানে যারা খেলে কয়জন খেলে? 11 জন 22 জন নাকি? অথচ এর সাথে যুক্ত কোটি কোটি মানুষ। ওই কোটি কোটি মানুষকে বাদ দিয়ে ওই 11 জন 22 জন মূল্য নেই, তাই না? সুতরাং মঞ্চের সামনে থাকে অনেক দর্শক শ্রোতা। তো তারা কি অসম্মানিত? তারা কি গুণী নন? তারা কি মর্যাদা সম্পূর্ণ নন? এই ব্যাপারগুলি মাথায় রেখে আমার মনে হয় যে গতানুগতিক ধারা যেটা আমাদের মাহবুব বললো যে আমরা আমাদের চ্যানেলটাকে এটাকেও গতানুগতিকতার বাইরে অন্যভাবে আমরা পরিচালনার একটা পরিকল্পনা গ্রহণ করছি, সেটা আমরা চেষ্টা করছি। তো যাই হোক, সেজন্য আলাদা করে অ্যাড্রেস করছি না। যদি এই আলোচনা করতে গিয়ে অনেকটা সময় আমি ব্যয় করে ফেললাম, আমি সভাপতি সময় প্রদর্শন করি মাহবুব যে আমি যদি বুঝে থাকি, আমি জিজ্ঞেস করেছি তোমার কি আয়োজনের ধরনটা কি, সেটা এই নিয়ে আমি ছোট করে একটু কথা বলি। তো বিশ্লেষণ যদি না যায়, সেটা হলোই কাজী নজরুল ইসলাম বলেছেন যৌবন এবং বার্ধক্যকে বয়সের ফ্রেমে আবদ্ধ করা যায়। একজন 25 বছরের 20 বছরের 30 বছরের যুবকও বার্ধক্যের অধিকারী হতে পারে, আবার একজন 80 বছরের বৃদ্ধ পূর্ণ যৌবনের অধিকারী হতে পারে। নজরুল রবীন্দ্রনাথ সেই শিক্ষাই দিয়েছেন, এটা চিন্তাই করা যায় না। রবীন্দ্রনাথের শেষের কবিতা আমার কোনো অনেকে আবেগ নিয়ে পড়ে। কখন লিখেছেন উনি শেষের কবিতা? রবীন্দ্রনাথ তো আধুনিক গদ্য কবিতা বলতে যেটা বোঝায় 30 সূত্রের একটা কাল ছিল। সেই 30 সূত্রের কালে বড় বড় কবিরা বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত সবাই কিন্তু একজুট হয়েছিল যে রবীন্দ্রনাথের মৃত্যু হোক। রবীন্দ্রনাথের মৃত্যু মানে দৈহিক মৃত্যু নয়, সে যে শিল্প চর্চা করছে তার একটা মৃত্যু হোক। এই কারণে যে সে যে শিল্প সংস্কৃতির একটা বলয় তৈরি করেছে, যে পাখাটা যখন ঘুরে, পাখাটা নির্দিষ্ট একটা সীমানা নিয়ে শুধু ঘুরে না। যদি আমরা মধ্যাকর্ষণ শক্তির সেই ধারণাটা মাথা রেখে তাহলে বুঝতে সুবিধা হবে। আর এই ঘূর্ণন প্রক্রিয়া কিন্তু আরো অনেকটুকু কি এরিয়া যুক্ত হয়, তাহলে আমি ওখানে বসে দেখবো বাতাসটা কিভাবে পাচ্ছি। তো রবীন্দ্রনাথ এমন একটি প্রভাব তৈরি করেছিলেন, যারাই কবিতা লেখে, যারাই ছোট গল্প লেখে, আলাদা করে তাদেরকে জানা যায় মনে হয় রবীন্দ্রনাথের, মানে রবীন্দ্রনাথের প্রভাব বলে থেকে কেউ বেরোতে পারছে না। সুতরাং তারা চেয়েছিল রবীন্দ্রনাথের মৃত্যু হোক। তারা কিন্তু এক পর্যায়ে এসে রবীন্দ্রনাথের পাশে স্পর্শ করে সালাম করে মাথা নত করেছিলেন। কারণ বৃদ্ধ বয়সে রবীন্দ্রনাথ কি করেছে, আধুনিক কবিতা বলতে যেটা বোঝা গদ্য কবিতা, সেটা রচনা করেছিলেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে রবীন্দ্রনাথ 80 বছরের মতো বেঁচে ছিলেন, সেও কিন্তু পূর্ণ যৌবনের অধিকারী ছিলেন। নজরুল তার জীবনে সে অভিজ্ঞতার আলোকেই এই বোধটা কিন্তু লালন করেছিলেন অন্তরে। তাহলে প্রকৃত তারুণ্যটা কি? প্রকৃত তারুণ্য কি? আপনারা একটু ক্লান্ত হবেন না, গেস্ট বুধ আরো আছে, ওরা আসলেই আমি আমার কথা থামিয়ে দেব বা শেষ করে দেব। নজরুলের একটি বিখ্যাত বক্তৃতা, যেটি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের, এটা আমাদের ব্যর্থতা কিনা জানি না, যে আমরা উনি যে বলেছিলেন তন্ত্রকে উদ্দেশ্য করে তার যে বক্তৃতা, সেটা আমরা পাঠ্যপুস্তকের মধ্যে থাকার পরও কিন্তু সেটা আমরা ধারণ করতে পারিনি। আমি একটু পড়তেই চাই। বলেছেন, মাঝখান থেকে পড়ি, উনি বিশেষ করে তরুণ যাদের মধ্যে তারুণ্য আছে এবং এই তারুণ্যের শক্তিতে তারুণ্য টিভির মতো যারা বিভিন্ন কার্যক্রমে যারা যুক্ত আছে, তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে তরুণের মতো যে তারুণ্য তিমির বিদায়, সূর্যের মতো যে সূর্য ছাড়া এক মুহূর্তে আমরা বাঁচতে পারবো না, কারণ সূর্য ছাড়া আলো তাপ আমরা লক্ষ কোটি দূরের অবস্থা, কিন্তু প্রতিটা কীট পতঙ্গ, উদ্ভিদ থেকে মানুষ থেকে আরম্ভ করে এই পৃথিবীটা গ্রহ অস্তিত্ব কিন্তু তার উপরে কি নির্ভর করে আছে। সেই অরুণের মতো যে তারুণ্য তিমির বিদায়ী, মানে অন্ধকারকে যে দূর করে, সে যে আলোর দেব। উনি কি বলেছেন যে তাহলে কে তরুণ, কে বার্ধক্য? বার্ধক্য তাই যা পুরাতন কি? আমি এই কথাটা বিশেষ করে পড়ছি, এটা বুঝতে হবে যে মাহবুব যে কাজগুলো করছে, সে যদি পুরাতনকে আঁকড়ে ধরে, যে পুরাতন বর্জিত, তাহলে এই তারুণ্যগুলি কিন্তু কি ব্যর্থ। উনি বলেছেন যা পুরাতনকে মৃত্যুকে আঁকড়ে পড়ে থাকে, সে হচ্ছে কি
বৃদ্ধ এবং ওই চেতনাকে যে লালন করে সে হচ্ছে বার্ধক্যের অধিকারী। বৃদ্ধ তারই যারা মায়াচ্ছন্ন নবমানব অভিনব জয়যাত্রা শুধু বুঝান বিঘ্ন। তুমি শর্ট করে নিই, বলছে বার্ধক্য এবং যৌবনকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। 80 বছরের মানে বৃদ্ধ পূর্ণ যৌবনের অধিকারী হতে পারে, আবার 20 বছরের তরুণ কি বার্ধক্যের অধিকারী হতে পারে। বলছে বহু যুবককে দেখিয়াছি যাদের যৌবনের উদ্দিন নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। গায়েগতরে চেহারা মনে তারা কি বয়স তরুণ যৌবনের অধিকারী, কিন্তু আসলে তাদের কর্মে চিন্তায় আচরণে কি বার্ধক্যের কি প্রতিফলন। সেটাই বলছে যে বহু যুবককে দিয়েছি যাদের যৌবনের উদ্দিন নিচে, যৌবনের আবরণের জামার নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। একটি দীর্ঘ বক্তৃতা, এটি মূলত নজরুলের একটি বক্তৃতা। উনি বলেছেন যৌবনের মাতৃরূপ দেখিয়াছি সব বহন করিয়া যখন সে শ্মশান ঘাটে গোরস্থানে যায়। তার মানে সমাজে বহু সমস্ত মানুষ তো সমাজবদ্ধ প্রাণী, বহু মানুষ আছে সমাজে এখন যে প্রতিবেশী মৃত্যুবরণ করেছে তাকে সৎকার করার জন্য সে গিয়ে আসা। সে যে ঘরেই বসে থাকে, জানাজা তো দূরের কথা, হ্যাঁ, সে ঘরেই বসে আছে। এই চেতনা নিয়ে যিনি ঘরে বসে থাকে সে বয়সে তরুণ হলেও সে কি যৌবনের অধিকারী সে হবে না। অনারে থেকে যখন স্বর্ণ পরিবেশন করে দুর্ভিক্ষ বনা পরিযুদের মুখে যে কথাগুলো অনেকে বক্তব্য শুনলাম করোনাকারী, অনেকে তো করোনাকারী আমরা ঘরেই বসেছিলাম। আবার আমরা মৃত্যুর মুখোমুখি হয়ে কিন্তু মানুষকে রক্ষা করার জন্য আমরা ঘর থেকে বেরিয়েছি। হচ্ছে বন্ধুহীন রোগীর শয্যাবর্ষ যখন সে রাত্রি পুরাত্রে জাগে পরিচর্যা করে, যখন সে পথে পথে গান খাইয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তের জন্য ভিক্ষা করে, যখন সে দুর্বলের পাশে বল হয়ে দাঁড়ায় হতাশার বুকে জাগায় আসা, সে হচ্ছে কি যৌবনের অধিকারী। এই যে বোধ, এটি আমাদের অন্তরাল করতে হবে। এবং এই যৌবন যারা আছে সেগুলো ধর্ম জাতির মধ্যে আবদ্ধ থাকে না। বলছে যে এই যৌবনের অধিকারী যারা, তাদের কোনো দেশ নাই, জাতি নাই, কোনো ধর্ম নাই, সময় নেই, কাল নেই। এবং নজরুল সারা জীবন এই তারুণ্যে কিন্তু জয়গান গিয়েছে। আমি বলতে চাই যে তারুণ্য টিভি সেই অর্থে, প্রকৃত অর্থে, কারণ মাহবুবের কথা ধরে যদি বলি বা আমরা যে কথাগুলি বলেছি যদি মিথ্যা না বলে থাকি, তাহলে মাহবুব যে কাজ করছে তার কাজের সীমাবদ্ধতা থাকতে পারে, তার কাজের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু নিশ্চয়ই সে মিথ্যাকে, অসত্যকে আঁকড়ে ধরে থেকে বা অসত্যকে সামনে এনে কিন্তু তার যে উপস্থাপনা তার টিভির মাধ্যমে জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, দর্শকের কল্যাণে যে কাজটা করেছে সেটা সে করেনি। সেদিক থেকে আমি মনে করি যে তারুণ্য টিভি প্রকৃত অর্থেই তারুণ্যের জয়গান গিয়েছে। এবং সেটা আজকের অনুষ্ঠানে যে ছিল তারুণ্যের ঢেউ, আসলে এটা আমি মনে করি যথাযথ এবং কার্যকর অনুষ্ঠান। এই বুকটি আমরা অন্তরে লালন করি, তার জন্য আমরা দোয়া করবো। সে কাজটা করছে, অনেক প্রতিকূলতা আছে এখানে, আলী সহ অনেকেই বলেছে যে তার পাশে দাঁড়ানোর জন্য। আমার তো মনে হয় তার পাশে যদি আমরা না দাঁড়াতাম তাহলে আজকে এখানে এসে উপস্থিত হয়ে আমরা কথা বলতাম না, এতটুকু সময় আমরা ব্যয় করতাম না। কিন্তু তারপরেও আরো পরিকল্পিতভাবে তার পাশে আমাদের একটু দাঁড়ানো দরকার। অনেকের সেই সক্ষমতা আছে, আলোচনা হয়েছে এগুলো, যে কেউ আমরা তাকে সৎ পরামর্শ দিই, সঠিক পথটা ট্র্যাকে রেখে তাকে চলার সে শক্তিটা যোগাবো। কেউ আর্থিক সহ অন্যান্য ক্ষেত্রেও যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে অবশ্যই সেটা আমরা করবো। সেই অনুরোধ আমরা দিয়েছি। আমার মনে হয় যে আমরা যদি তার পাশে থাকি সে শক্তি পাবে, সে বল পাবে, এবং তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী সে সামনের দিকে অগ্রসর হলে তার এই তারুণ্য টিভি এটা আরো অনেক বেশি কি কালোজয়ী হবে। দীর্ঘদিন এই তারুণ্য টিভির যে উপস্থাপনা সেটা টিকে থাকবে। আমি একটু ছোট্ট করে পরামর্শ দিতে চাই। সাধারণত আমরা মনে করি যারা সাংবাদিকতার পাশে আছে, সেটা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক বা অনলাইন মিডিয়াতে যেভাবে হোক না কেন, মানে শুধু ঘটনা, সংবাদ ইত্যাদি নিয়েই কিন্তু আমরা বেশি নাড়াচাড়া করি। আর নেতিবাচকটা খুব বেশি, যেটা আমাদের আগেই বলবো, রায়পুরাতে একটা যুদ্ধ হয়, অনেক উৎসাহের সাথে এগুলো তুলে ধরে।
এখন আমার প্রশ্ন, আমাদের এখানে উপস্থিত আছি, বাংলাদেশের কোন জায়গায় টেটা যুদ্ধ বা টেটার চেয়ে খারাপ যুদ্ধটা হয়? তার মানে কি ওই চলাচলটা খারাপ হয়ে গেল? আমি এই মুহূর্তে যদি চলাচলের ফিরিস্তি দেই, আমার বাড়ি চলে বলে না, তাহলে ওই টানে যারা আছে টেটা যুদ্ধ করে না বলে নিজকে গৌরবান্বিত মনে করে, তাদের থেকে অনেকগুলি মানুষের জন্ম, দেশ জাতি আন্তর্জাতিক ভাবে প্রচুর ঋণ রয়েছে সেসব মানুষের, যাদের জন্ম ওই সময় অবদান গেছে। সেটা আলাদা করে যদি আমি তাদের নাম উচ্চারণ করি, অনেক সরকার অনেক আমরা জানি তাদের নামের কথা। আমার মনে হয় যে নেতিবাচক যে সাংবাদিকতার বা যে বিষয়টি আছে অথবা সংবাদ পরিবেশনের শোক, এ থেকে নিজকে মুক্ত রাখার অঙ্গীকারটা কিন্তু করেছেন আমাদের মাহমুদ। একটি বড় ব্যাপার, কিন্তু সে কিন্তু একটি অত্যন্ত সুন্দর করে একটি অত্যন্ত কঠিন কথা সে বলেছে। যদি আপনারা মনে করেন যে আমরা এটা করছি না, এই নেতিবাচকটা কিভাবে কোথায় আমরা আরো ব্যর্থ হতে চাই, আপনারা যারা ব্যর্থ মনে করছেন ব্যর্থ না, আমরা আরো ব্যর্থ হতে চাই। তার মানে কি? তার পথ হচ্ছে কি সত্যের পথ, তার পথ হচ্ছে কল্যাণের পথ। এটি কিন্তু আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বোধ সে ধারণ করেছে। তো সে তুলনায় তার সহযোগী কারা আছে এখানে, তার সহযোগীদের আমি একটু বলতে চাই যে আমি যে কথাগুলি বলবো তার প্রত্যেকটা বিষয় নিয়ে তারা কাজ করেছে কম বেশি। তাদের মানে অর্জন এগুলো আমাদের নরসিংদী, এবং নরসিংদীকে সামনে রেখে জাতীয় আন্তর্জাতিক বিষয়েও আসতে পারে, অতীত এবং বর্তমান। এখানে শিক্ষা নিয়ে ইতিমধ্যে সে কাজ করেছে, কাজ করার সুযোগ আছে। আমার সুনির্দিষ্ট একটি প্রস্তাব আছে যে সব কাজটা সে শেষ করেনি, যে শিক্ষার ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান, যেমন নরসিংদী খালি যে বলে যে কলার এই কাপড়ের, আমার খুব কষ্ট এই কথাগুলি। তো এটা নিয়ে অসম্মানের কি আছে? আমাদের বেঁচে থাকার মৌলিক চাহিদার একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি বস্ত্র। এটা তো গৌরবের কথা। একটা সময় ছিল অসভ্যপনা, যে যারা কাপড় তৈরি করে জোড়ার সাথে বিয়ের সাথে সম্পর্ক করতো না, এগুলি তো অসভ্যপনা, এগুলি সভ্যতার অংশ বলা যাবে না, এগুলি মানুষের কলঙ্কিত চিন্তার একটি অংশ। এটা নিয়ে মানে আমাদের কি বলে অগর্বিত হওয়ার কি কারণ আছে বুঝি না। আমাদের সকল ক্ষেত্রে নরসিংদী কিন্তু অত্যন্ত ঐতিহ্যের অধিকারী। ঐতিহ্য মানে ঐতিহ্যের যা গৌরব গাথা, সেটা হচ্ছে ঐতিহ্যের অংশ। এখন এর বাইরেও যে বলে যে একসময় নরসিংদী ছিল কি বলে জোলার এলাকা ছিল, এখন এটা শিক্ষা নগরী। এইভাবে কথাটা বলবো কেন? বরং আমরা নতুন চুপ করেছি সকল ক্ষেত্রে, অনেক কিছু অর্জন আমাদের। হ্যাঁ, আমার খুব কষ্ট লেগেছে। আমি এটাকে অন্যভাবে আমার কথা বললে তিনি আমার রেকর্ড হচ্ছে, এটা আমার মনে হয় যে আমার অংশটা তোমরা ডিলিট করবে। এখানে আমাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু নরসিংদীতে যেটি নিয়ে আমি একটু কাজ করতে চাচ্ছি, মশুর শতবর্ষী এবং সতীজের মধ্যে সেটা করে স্কুল। তুমি ছাত্র বলো কত 100 কত বছর হয়ে গেছে? 122। নরসিংদীতে অসংখ্য শতবর্ষী স্কুল আছে, 122 বছর। যারা এখানে যেখানে তখন নরসিংদী কি ছিল, এটা তারা বহু হয়নি। তাহলে মাহবুব, তোমার প্রতি আমার আহ্বান থাকলো, এবং অনেকগুলি শিক্ষক আছে যারা প্রয়াত বর্তমান আজকে মুশফিককে নিয়ে আমরা গর্ব করি, আমার কথা বাদই দাও। তাহলে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমাদের যে অর্জন, অতীতের যে গৌরব, এটা সারা নরসিংদীর মানুষকে জানান দিতে হবে। মানুষও জানে না, এই জন্য আমি একটু শব্দ প্রয়োগ করি। শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে সংখ্যাটা হচ্ছে শিক্ষিত মূর্খের সংখ্যাটা বেশি। সার্টিফিকেট দেয় কিন্তু আসলে তারা কিন্তু এটা নিয়ে তুমি একটু কাজ করো। সংস্কৃতি নিয়ে কাজ করে এখানে কথা হয়েছে, সংস্কৃতির মধ্যে সঙ্গীত চিত্র, যে সভাপতি, অনেকে জানেনই না সভাপতির বাড়িতে নরসিংদীতে অথবা তার কি কাজ, অথচ সেখানে তার এখানে এই ব্রহ্মপুত্র মেঘনার কুলে লালিত সভাপতি। তারপর তো জন্মতার এখানে অবসর রহমান, যেখানে আলাউদ্দিন আল আজাদ, উনি তো মানে, এবং এদের সম্পর্কে আমরা কিন্তু ইন্টারভিউতে বিসিএস সহ যে কোনো ইন্টারভিউতে এদের কথাই আসে, উদ্বুদ্ধ দিতে পারবে। পারিবারিক পরিমণ্ডলের শিক্ষা নেই, চর্চা নেই।
বাবা মাই জানেন সন্তান জানবে কি হবে। সুতরাং এই যে সংস্কৃতি নিয়ে, সাহিত্য নিয়ে এবং প্রত্যেকেরই আলাদা করে আলোচনা করছিলাম আমি। তারপরে কৃষি একটা বিরাট ব্যাপার কিন্তু অনুষ্ঠান দিতে হবে। এই যে খালি বলে লটকনের কথা, সবজির কথা বললে এটা অগর্বিত হয়তো কোনো কিছু নেই, কিন্তু এটা গর্বের ব্যাপার। এবং এখানে কৃষির ক্ষেত্রে আধুনিকায়ন হচ্ছে। এই যে একটা লেবু, যেটা এই লেবু কেন ওষুধের আগে চাষ হতো, এখন কি পরিমাণ লেবু আমরা যতটা না খাই তার থেকে বেশি বাইরে কি হয় চলে যাচ্ছে। আমি গিয়েছিলাম কালার সঙ্গে ছিলাম, একটা লেবু তো চিন্তা করা যাবে যে মানে কত ডলার দিয়ে একটা লেবু কিনতে হয়। এই যে ব্যাপার, এই কৃষি নিয়ে এবং তাঁত শিল্পের ক্ষেত্রে তো বললামই যে নরসিংদী শিল্প সমৃদ্ধি শহর, কৃষি ও শিল্প। সুতরাং এটা নিয়ে আমাদের অগর্বিত হওয়ার কোনো কারণ নেই। আমার একটা প্রিয় বিষয় আছে নদী। আমি এই বিষয়টা নিয়ে নদী নিয়ে আমার একটা লেখা আছে ব্রহ্মপুত্র, আরেকটা পত্রিকা তোমাদের একটু ভালো ধরনের পত্রিকা, যেটা আমি নদী নিয়ে কিন্তু আমি বহু শিক্ষিত মানুষকে প্রশ্ন করে জিজ্ঞেস করে দেখেছি নরসিংদী নদীগুলির কথা বলতে পারে। এখন প্রশ্ন বললে কি হবে, জানলে কি হবে, এটা নিয়ে বলতে গেলে বয়ান করা যাবে সব। আমরা সবাই একটি রচনা, এর আগে আমি বলি, আমি ছোটদের আমি অনুষ্ঠানে গেলে জিজ্ঞেস করি তোমার নাম কি, বলে তো তোমার মার নাম কি, বলে তো তোমার দেশের নাম কি, সঠিক বলতে পারে। এখন যদি বলি তোমার দেশের নাম তো বাংলাদেশ, তো তোমার যে মা আছে, হ্যাঁ বেগম, এখন এই বাংলাদেশের মধ্যে একটা মা আছে, তুমি তার নাম জানো, তাহা করে থাকে। তো কেউ কেউ জবাব দেয় হাসিনা, কেউ কেউ জবাব দেয় খালেদা। কোথায় আছি আমরা? বাবা মাকেও জিজ্ঞেস করে দেখছি যে এখন তাহলে বাবা মা পাশে উত্তর দেন যে বাংলাদেশের মা। অথচ আমি এই যে শিক্ষক হিসেবে যন্ত্রণা কোন জায়গায়, আমরা প্রত্যেকেই স্কুল এবং কলেজ পর্যায়ে এই রচনাটি আমাদের লিখতেই হতো। তার প্রথম বাক্য হচ্ছে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। তাহলে বাংলাদেশের মা কি? যে লাল মাটি হলেই হচ্ছে না, খালি ওই চরেই খালি নদীর পরিচয় করা তা না। পুরো বাংলাদেশ হচ্ছে একটা বদ্বীপ, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, এবং এই বাংলাদেশ গড়ে উঠেছে নদীর পলিতে গড়ে ওঠা বলি। তার মধ্যে কিছু প্রাচীন মাটি আছে, কিছু কি পরবর্তী সময়ে কি বালি মাটি আছে, যেটাকে আমরা চরাঞ্চল বলি। এবং এখানকার যে সভ্যতা, আমরা মহাস্থান করার কথা বলি, মহাস্থান আমাদের একটা অসুস্থ রাজনীতির কারণে এখনো প্রমাণিত, গবেষণা প্রমাণিত হওয়ার পরেও কিন্তু এখনো সবাই মেনে নিতে চায় না যে মহাস্থান করার চাইতেও আমাদের পরিবর্তনের যে প্রত্ন ঐতিহ্য, এটা তার চাইতে কি আমি ইতিহাস সময়তে থাকবো না, কিন্তু ইতিহাসের পূর্ণ উদ্ঘাটন কিন্তু এক সময় ঘটবে। তারপরে যে নদী, আমরা মুক্তিযুদ্ধের সময় একটা স্লোগান ছিল, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। কি অর্থ স্লোগানে? যারা দেয় দিয়েছে তাদের মতো প্রকৃত দেশপ্রেম নেই থাকলে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। বাংলাদেশের এই মাটি, এই ভূমি যে নদীর প্রবাহে গঠিত, তিনটি প্রধান প্রবাহ, তার মধ্যে একটি হল পদ্মা, একটি মেঘনা আর হচ্ছে যমুনা। যমুনা হচ্ছে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রেরই এক পর্যায়ে সন্তান হচ্ছে যমুনা। এবং ব্রহ্মপুত্রের যে মূল প্রবাহ, আমরা সৌভাগ্যবান নরসিংদীবাসী, সেটা মিলিত হয়েছে নরসিংদী হয়ে ভৈরবের কাছে, কৈলাসপুরের কাছে মেঘনার সাথে সেটা মিলিত হয়েছে। যেখানে সাঁতার কাটতো আমাদের আলমদিন আলাদা, যেখানে বাড়িতে আসলেই সাঁতার কাটতো আমাদের শাহাবুদ্দিন, তাদের সমস্ত সৃষ্টির মধ্যে তা সেগুলো প্রতিফলিত। আর সবসময় মানুষ সম্পর্কগত অভিযোগ এ নিয়ে একটি বিখ্যাত আর্টিকেল রচনা করেছে যে নরসিংদীর মানুষ তাকে জানে না, সে আসে না, অনেকে জানেই। অথচ এই নরসিংদী নিয়ে, মেঘনা নিয়ে কত সৃষ্টি সম্ভব। এবং মুক্তিযুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ দালিলিক দুটি কবিতা, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা তুমি, দুটি লিখিত রয়েছে, সেই পড়াতুলি তার বাড়ির পুকুর পাড়ে বসে সে দুটি কবিতা রচনা করেছে। এগুলো ইতিহাসের দলের তার ইন্টারভিউ আমি নরসিংদী কলেজের সাহিত্য সাংস্কৃতিক, আমি যখন ভারপ্রাপ্ত অধ্যাপক লাগলো তোমাদের আগে, জলিল তখন ইয়ে থেকে বেরিয়ে জলিল, তো আমি বলছি কেমন সব লোকজন আমার মধ্যে দেখো, আমার প্রস্তাব সবসময় আমার কাল দিয়ে হবে, যাকে রাজি হয়েছে, তো সেখানে তার সাথে অসংখ্য আলাপ জড়িত হয়েছে যে আপনার সম্পর্কিত অভিযোগ আপনি নরসিংদী আসেন না, ওটা আসি না মানে
আমার সৃষ্টির মধ্যে তার কি পরিচয় রয়েছে, আমি আসি কিনা আসি, নষ্টের মানুষ তো আমাকে, এবং তাকে তো ডাকতে হবে। এই যে আপনারা ডেকেছেন আমি এসেছি, তো ডাক ছাড়াই তো সে সবসময়, এবং ওখানে তার যে ইন্টারমিডিয়েট পাঠ্য ছিল একটি কবিতা, তার যে পুকুরে পাড়ে বসে চিলে গেছে ওই পুকুরে তার ছেলে মৃত্যুবরণ করেছে, একটি ফটোগ্রাফ যেটি ইন্টারমিডিয়েট